আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমরা পড়ব। তো চলো দেখি আমরা প্রথম অধ্যায় কি আছে। আমাদের প্রথম অধ্যায় সূচিপত্র, প্রথম অধ্যায় জীবন পাঠ। তো চলো এই অধ্যায়টা শুরু করি। প্রথম অধ্যায় জীবন পাঠ কি বলতেছে? মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইখানে আছে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো, তো তোমরা এটা পড়ে নিবা। তো দেখো, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষাটি হবে এবং স্কুল পরীক্ষাও দিতে হবে, সেখানে তোমাদের এমসিকিউ থাকবে 25 মার্কের। এমসিকিউ থাকবে 25 মার্ক, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক থাকবে 25 মার্কের, এবং তোমাদেরকে 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে। সিকিউ কোশ্চেন, যেখানে তোমাদের 10 মার্ক করে মোট 50 মার্ক, এই তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো আমাদেরকে বইটা যতটুকু ভালোভাবে সম্ভব পড়া সম্ভব ততটুকু ভালো করে আমাদের পড়তে হবে, এবং বইয়ের মধ্য থেকে যত এমসিকিউ আছে সবগুলো দাগিয়ে রাখতে হবে যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। তো দেখো 1.1 জীববিজ্ঞানের ধারণা। তো জীববিজ্ঞান শব্দটা কোথা থেকে আসছে, অর্থাৎ এই ধারণাটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো পড়ি। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারাই জীব, আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জড়বস্তু বা জড়। মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথাও জড় অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময় বলা মুশকিল। আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই নিয়ম একই, যা কিনা জড়জগতের নিয়ন্ত্রণ করে, জড়জগৎকেও নিয়ন্ত্রণ করে। এই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজনীয়। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতো হয় না। তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশ জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভব ঘটে যা যা তার জ্বর গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানের ইংরেজিতে কি বলা হয়? বায়োলজি। তো বায়োলজি শব্দটা এসেছে গ্রিক শব্দ বায়োস, যার অর্থ জীবন, আর লগোস, যার অর্থ জ্ঞান, এই দুইটা শব্দ থেকে। যেহেতু বিজ্ঞান ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও যেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু বিজ্ঞানের এই শাখা বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। এবার জীববিজ্ঞানের কি কি শাখা আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে 1.2-তে। জীবের যে দুইটি ধরন আমরা চারপাশে তাকালেই দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ ও প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান। এই রীতি এখনও কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটা বিস্তার লাভ করেছে যে শুধু দুইটি শাখায় ভাগ করে এখন আর পাঠ করা আর চলবে না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটি নয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। ওরা কি নয়? উদ্ভিদও নয় আবার প্রাণীও নয়, ওরা মধ্যম কোনো কিছু একটা। আবার যখন প্রাণী, উদ্ভিদে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধরনভিত্তিক শাখা লাকসই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের এমন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাকে মৌলিক, ভৌত এবং ফলিত এই দুই ভাগে দেখো। ভৌত বা মৌলিক একই নাম, এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম কিছু নয়। ভৌত শাখা বলতে সেসব শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়, আর সেখানে প্রয়োগটাই বড়, সেটা হচ্ছে ফলিত শাখা। যেখানে আমরা প্রয়োগ নিয়ে কাজ করি সেটা ফলিত শাখা, আর যেখানে প্রয়োগ সংক্রান্ত দিক তুলে ধরা হয় সেটা হচ্ছে আমাদের তাত্ত্বিক শাখা। তো দেখো, বা ভৌতিক শাখা। তারপরে ভৌত জীববিজ্ঞান শাখায় তাত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এতে সাধারণত
নিচে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো দেখো অঙ্গ সংস্থান বিদ্যা অর্থাৎ শরীরের যে কোনো একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো অঙ্গ সংস্থান কত প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। একটা শরীরের ভিতরে ইন্টারনাল বা অন্তঃঅঙ্গ সংস্থান, আর একটা হচ্ছে বাহিরে বা বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। তো আমরা পড়ি জীববিজ্ঞানের সার্বিক অঙ্গসাংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি এবং দেহের অভ্যন্তরীণ বা ভিতরের বর্ণনার বিষয়কে অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি বলে। তারপরে শ্রেণীবিন্যাস বিদ্যা, তো তোমরা এইটে ক্লাস 8-এ পড়েছো। তারপরে এখানে দেওয়া আছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয় এ শাখায়। তারপরে শারীরবিদ্যা বা ফিজিওলজি, জীববিজ্ঞানের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, তো দেখো শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়। হিস্টোলজি অর্থাৎ জীবদেহের যে টিস্যুসমূহ আছে সেসবের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। তোমরা যখন এমবিবিএস ডাক্তারি পড়বা তখন তোমাদের ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, হিস্টোলজি আর হচ্ছে ফিজিওলজি এই তিনটা তোমাদের প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের সাবজেক্ট হিসেবে থাকবে। কোষবিদ্যা, সাইটোলজি, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার বিষয়। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শাখা। জিন ও জীবের বংশধারা ভিত্তিক সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ আলোচনা এ শাখার বিষয়। তো তোমাদের বিবর্তনবিদ্যা নিয়ে একটা অধ্যায় আছে, তো আমরা দেখি তো এটা কত নম্বর অধ্যায় বিবর্তনবিদ্যা। তো দেখো এই যে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এখানেই তোমরা পাবা, অথবা জীবের পরিবেশ অথবা জীব প্রযুক্তি, এই তিনটার ভিতরে যে কোনো একটা অধ্যায় তোমরা জীবের বংশগতি বা জেনেটিক্স এবং বিবর্তনবিদ্যা সম্পর্কে জানবা। বাস্তুবিদ্যা বা ইকোলজি এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের অন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি, জীবদেহে হরমোন, তো এন্ডোক্রাইন মানে কি? যেগুলো আমাদের শরীর থেকে বের হয় হরমোন। এন্ডোক্রাইনোলজি হরমোনের কার্যকারিতা ভিত্তিক আলোচনা এ শাখার বিষয়। তারপরে ভূগোল, বায়োজিওগ্রাফি এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা, জীবের বিস্তৃত এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কগত বিদ্যা। তো আমাদের ভৌতবিদ্যা গেল বা ভৌত জীববিজ্ঞান গেল এবং ফলিত বা অ্যাপ্লাইড অর্থাৎ আমরা ব্যবহার করব কি কি আছে দেখি। এ শাখায় রয়েছে জীবের সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো, কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। জীবাশ্মবিদ্যা, তো জীবাশ্মবিদ্যা কি আছে? প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, প্রাগৈতিহাসিক মানে যেসব জীব এখন বিলুপ্ত, অনেক অনেক আগের জীবসমূহ তাদের জীবনের বিবরণ, জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। তারপরে জীব পরিসংখ্যানবিদ্যা বা বায়োস্ট্যাটিক্স, জীববিজ্ঞানের বিষয়ক বিজ্ঞান। পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি, পরজীবী মানে হচ্ছে একটা প্রাণী অন্য একটা প্রাণীর দেহের উপরে বসবাস করে, বা একটা উদ্ভিদ অন্য একটা উদ্ভিদের শরীরের উপরে বসবাস করে, সেসব প্রাণীকে পরজীবী বলে। আর যেখানে পরজীবী নিয়ে আলোচনা করা হয় তাদেরকে কি বলে? পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান, ফিশারিজ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। কীটতত্ত্ববিদ্যা, অ্যান্টোমোলজি, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অণুজীববিদ্যা, মাইক্রোবায়োলজি, এটা তোমাদের এই বইয়ের লাস্টের অধ্যায়ে মেবি আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। ভাইরাসে, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। কৃষি বিজ্ঞান, তো এটা নাম শুনেই তো আমরা জানি এখানে কি কৃষি বিষয়ক যে বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান, যেখানে মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে জিন প্রযুক্তি, এটাও তোমাদের এই বই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, এই যে দেখো এমবিবিএস ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তোমাদের প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি টপিকটা তোমরা পাবা, যারা ডাক্তারি পড়বা তাদের জন্য। জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।
পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশ সম্পর্কিত যে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বা মেরিন বায়োলজি সমুদ্র সম্পর্কে যে বিজ্ঞান, বনবিজ্ঞান বা ফরেস্ট্রি বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান, জীব প্রযুক্তি এটাও তোমরা এই বইয়ে পাবা বিস্তারিতভাবে, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, ফার্মেসি ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, বন্য প্রাণীবিদ্যা ওয়াইল্ড লাইফ বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান, তারপরে কি আছে বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানের তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। তো তারপরে দেখো এখানে একটা একক কাজ দেওয়া আছে, নিচের চিত্রটি দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো। তো দেখো এখানে যে কৃষি আছে তাহলে আমার কৃষি বিষয়ক বিজ্ঞান, এখানে আমাদের ফরেস্ট্রি, এটা হবে আমাদের হিস্টোলজি, এটা হবে ফিশারিজ। তো তোমরা এইভাবে বাদবাকিগুলো বের করে নিও। তো এখানে আরেকটা একক কাজ আছে, তো আমি এই একক কাজটা পড়তেছি না। 1.3 জীবের শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে তোমাদের সৃজনশীল আসতে পারে। তো তারপরে দেখো আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণী হচ্ছে 13 লক্ষ। তো উদ্ভিদের 4 লক্ষ প্রজাতি আর প্রাণী 13 লক্ষ প্রজাতি নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে, যদি সত্যি কখনো শেষ করা সম্ভব হয়, এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। আসলে কি কখনো শেষ করা সম্ভব হবে? জানা বোঝা বা শেখার সুবিধার জন্য এ অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা আবশ্যক অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনে তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। এটা তো আমরা জানি। শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে দেখো শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে বা ক নম্বরের জন্য আসতে পারে। তো এটা সুন্দর করে দাগিয়ে নিবা বইয়ের মধ্যে। তো শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, কি লক্ষ্য, তা হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তো এই নামটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তিনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অধ্যাপক, অ্যানাটমি হচ্ছে তোমাদের এমবিবিএস ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট, অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। তিনি বিভিন্ন ধরনের উদ্ভিদ বিশেষ করে ফুল সংগ্রহ, তার জীবনে শ্রেণীবিন্যাসের তার অনেক আগ্রহ ছিল। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তো দেখো কে প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণ প্রথা চালু করেন বা নামকরণের প্রবর্তক কে? ক্যারোলাস লিনিয়াস। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি প্রাণীজগৎকে দুটি ভাগে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, তো আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এটা তোমাদের খ নম্বরের জন্য কোশ্চেন আসতে পারে। খ নম্বর, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল এবং উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীববিজ্ঞানের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। এবার দেখুন আমাদের যে ক্যারোলাস লিনিয়াস যে ব্যক্তি ছিলেন, তো উনি জীবজগৎকে কিছু ভাগে ভাগ করেছেন, সেটা এখানে বর্ণনা করা আছে। ক্যারোলাস লিনিয়াস সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করা হতো। একটা উদ্ভিদ জগৎ, একটা প্রাণী জগৎ এবং কিংডম শ্রেণীবিন্যাস করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ, আরএনএ এর প্রকারভেদে জীবদেহের কোষে বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, নামটা মনে রাখতে হবে, 1669 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5টি কিংডমে, 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। তো ওনার সেই কিংডমগুলো কী কী, তো দেখো জীবজগৎকে প্রথম সুপার কিংডম হচ্ছে প্রোক্যারিওটা, 2 নম্বর সুপার কিংডম ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিতভাবে নয়, আর ইউক্যারিওটা যাদের নিউক্লিয়াস সুগঠিত। তো প্রোক্যারিওটা রাজ্য একটাই, মনেরা। আর সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা ও রাজ্য হচ্ছে 4টা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো তারপরে পরবর্তীতে মার্গুলিস
1974 সালে সালের প্রয়োজন নাই হুইটেকার এর শ্রেণীবিন্যাসে প্রবর্তিত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। তো আমাদের সুপার কিংডম প্রোক্যারিওটা 1 নাম্বার। তো এরা আদিকোষী। তো আমি আগে বলছি আদিকোষী কি, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। এটা শুধুমাত্র একটাই রাজ্য, তা হচ্ছে মনেরা। তো আমাদেরকে এখান থেকে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। মনের এক্সাম্পল কি, ব্যাকটেরিয়া বা নস্টক, নীলাভ, সবুজ শৈবাল। বৈশিষ্ট্য, এরা এককোষী ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। তো এটা ক নম্বরে আসে যে ফিলামেন্টাস জিনিসটা কি, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে কি তৈরি করে, ফিলামেন্ট গঠন করে। এবং কলোনিয়াল, অর্থাৎ ওরা সবাই একসাথে বসবাস করে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এটা তোমরা পরবর্তীতে কোষ বিভাজন অধ্যায়ে জানবা যে দ্বিবিভাজন জিনিসটা কি। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস মানে কি সালোক সংশ্লেষণ, অর্থাৎ ওদের সবুজ অঙ্গ দিয়ে খাদ্য তৈরি করে। তো এক্সাম্পল নীলাভ, সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া। সুপার কিংডম 2 ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে কি, আমি আগে বলছি যে নিউক্লিয়াস সুগঠিত থাকবে, অর্থাৎ প্রকৃত কোষে। বিশেষ এককোষী বা বহুকোষী হতে পারে। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। তো এদের প্রথম রাজ্য 2 প্রোটিস্টা। তো প্রোটিস্টার এক্সাম্পল হচ্ছে অ্যামিবা এবং ডায়াটম। ডায়াটম হচ্ছে এককোষী শৈবাল। এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, দলবদ্ধ বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। তো দেখো ওদের অযৌন প্রজনন কিভাবে ঘটায়, মাইটোসিস কোষ বিভাজন। তো এই মাইটোসিস কোষ বিভাজন কি, এটা তোমরা কোষ বিভাজন অধ্যায় পাবা। এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায়। কোনো ভ্রূণ গঠিত হয় না। খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স। এক্সাম্পল কি আছে, অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী এবং বহুকোষী শৈবাল। তারপরে ফানজাই। তো তোমরা পেনিসিলিয়াম তো আগে থেকেই চিনো, নাম শুনছো, এবং মাশরুম তো তোমরা অনেকেই খাইছো। তো দেখো ফানজাই অধিকাংশই কীরকম, স্থলজ, অর্থাৎ পানিতে থাকে, মৃতজীবী বা মৃত কোনো বস্তুর উপরে বসবাস করে, বা পরজীবী বা অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের গায়ের উপরে, শরীরের উপরে বসবাস করে। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম, সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। তো আমাদের রাজ্য 2, 3, 4 সবগুলো নিউক্লিয়াসই কিন্তু সুগঠিত হবে, যার কারণেই তো ওরা ইউক্যারিওটাস, তাই না? যার কারণে ওরা ইউক্যারিওটাস, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। তো দেখো কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কাইটিন। তারপরে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হলে ওরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, যার কারণে ওরা কি করে, শোষণের মাধ্যমে ওরা খাদ্য গ্রহণ করে। যেমন এক্সাম্পল, তো দেখো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। তো এক্সাম্পল হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। তোমরা তো ইস্ট চেনো, যেটা কেককে দেওয়া হয় যাতে কেকটা ফুলে। তারপরে রাজ্য 4 প্লান্টি মানে কি, প্লান্টি মানে উদ্ভিদ বা প্লান্ট। তো এদের বৈশিষ্ট্য কি, এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহ উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানাইসোগোমাস, অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ভিন্ন দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। এরা অর্কিগোনিয়েট, অর্থাৎ অর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক, অর্থাৎ এদের পুষ্পক মানে ফুল হয়। উদাহরণ উন্নত সবুজ উদ্ভিদ। তো দেখো এখানে আবার প্লান্টটিকে বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্রায়োফাইটা, এটা কি ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা কোনগুলো, যেগুলো হচ্ছে পানি সংবহন তন্ত্রবিহীন, যেমন মশবর্গীয় উদ্ভিদ। আর হচ্ছে ট্রাকিওফাইটা, যাদের পানি সংবহন তন্ত্র বিদ্যমান, যেমন আবৃত বীজে। আবৃত মানে কি, আবৃত মানে হচ্ছে চারপাশ থেকে আবরণ থাকে, যেমন আবৃত বীজি মানে হচ্ছে বীজ। তো বীজটাকে বাহির থেকে আবরণ করে থাকে, যেমন আমের ভিতরে বীজ থাকে, বাহিরে তোমার আমরা যে অংশটা খাই সেই অংশটা থাকে। তাহলে এটা আবৃত বীজী উদ্ভিদের এক্সাম্পল। তাহলে নগ্ন মানে কি, উলঙ্গ বা নেকেট। তো এখানে বীজ যে বাহিরে থাকে, ওকে কেউ এভাবে পর্দা দ্বারা ঘিরে থাকে না,
কোনো পর্দা থাকে না বা কোনো মাংসালো কোনো কিছু থাকে না, সেগুলো হচ্ছে নগ্নবীজী। এবার হচ্ছে ফার্নবর্গীয়, যেমন তোমরা ঢেকি শাক নাম শুনছো, তো ওইগুলো হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদের এক্সাম্পল। তারপরে অ্যানিমেলিয়া। তো দেখো সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী যারা আছে প্রোটোজোয়া ব্যতীত সবাই অ্যানিমেলিয়ার ভিতরে পড়ে। এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলদকরণ করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তাহলে আমাদের এক্সাম্পল কি? প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। তো যেমন মানুষ কোথায়? অ্যানিমেলিয়া। রয়্যাল বেঙ্গল টাইগার অ্যানিমেলিয়া, পাখি অ্যানিমেলিয়া, গরু অ্যানিমেলিয়া, ছাগল অ্যানিমেলিয়া। তো তারপরে দেখো 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থমাস কেভলিয়ার স্মিথ এবং জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুইটি ভাগে ভাগ করেন। তো কাকে দেখো? প্রোটিস্টাকে প্রোটোজোয়া ও ক্রোমিস্টা দুইটি ভাগে ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন। এভাবে তিনি জীবজগতের মোট 6টি রাজ্যে ভাগ করেন। এ বিষয়ে তোমাদের উপরি শ্রেণীতে আরও বিস্তারিতভাবে জানবে। এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্যসমূহের কথা উল্লেখ করা হয়েছে, তোমরা এই বইটি পড়ার সময় পরবর্তী অধ্যায় সেগুলো সাথে ধীরে ধীরে পরিচিত হবে। তো আমাদের 1.3 পর্যন্ত আজকে পড়া শেষ। আমরা পরবর্তী ক্লাসে শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপ এবং কিভাবে নামকরণ করা হয় সেই টপিকগুলো পড়ব। ক্লাসে রাজ্য 5 অ্যানিমেলিয়া পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপসমূহ সম্পর্কে জানব। তো দেখো শ্রেণীবিন্যাসের ধাপসমূহতে কি বলা আছে? শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলোর সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতির পর্যায়ে বিন্যাস মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। তো দেখো কয়টা ধাপ? আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ। 1 নম্বর হচ্ছে রাজ্য কিংডম, পর্ব ফাইলাম বিভাগ ডিভিশন, শ্রেণী ক্লাস বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস, প্রজাতি স্পিসিস। উপরের ধাপ যেন বড় একটা সেট আর নিচের ধাপগুলো যেন তার একটা উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ ইত্যাদি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। তো কি বলে দেখো? শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপে যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলো উজ্জ্বল রাখা হয়। সেভাবে লিখলে মানুষের হোমোসেপিয়েন্স শ্রেণীবিন্যাসটি হবে এরকম। রাজ্য বা কিংডম অ্যানিমেলিয়া, কারণ কি? কারণ তাদের হচ্ছে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তো তাহলে আমাদের পর্ব কি হবে? পর্ব হবে কর্ডাটা, কারণ আমাদের কি থাকে? নটোকর্ড থাকে, জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। শ্রেণী ম্যামালিয়া, কারণ কি? কারণ আমরা দুধ পান করি, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয় এবং লোম ও চুল আছে। তারপর বর্গ প্রাইমেটের কারণ কি? আঁকড়ে ধরার মতো উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি আমাদের বেশি উন্নত। গোত্র, তাহলে আমাদের গোত্র কি? হোমিনিডিয়া, অর্থাৎ শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটা প্রভৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। গণ বা জেনাস হচ্ছে হোমো, কারণ দেহের অনুপাত মস্তিষ্কের সবচেয়ে বড়। দেহের অনুপাতে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারি। প্রজাতি স্পিসিস, আমাদের স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স, কারণ চওড়া ও খাড়া কপাল, খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। কোনো প্রজাতিকে শ্রেণীবিন্যাসের কোন ধাপে কেন অন্তর্ভুক্ত করা হয় তার কারণগুলো জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জেনে নিতে হয়। কারণ কোনো একটা প্রজাতির শ্রেণীবিন্যাস লেখার সবচেয়ে প্রচলিত রীতি এটাই, যেখানে আলাদা করে নামগুলো লেখা হয় না। দ্বিপদ নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের গ নাম্বার অথবা ঘ নাম্বারে আসতে পারে, 3 মার্ক অথবা 4 মার্কের কোশ্চেন আসবে। দ্বিপদ নামকরণ পদ্ধতি: একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম, দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোলালুর বৈজ্ঞানিক নাম সলানাম টুবরোসাম। এখানে সলানাম
গণ এবং টুবারোসাম প্রজাতির নাম বোঝায়। এরূপ দুইটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণ প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলা হয় পদ্ধতি বলে। তো এখানে দ্বিপদ নামকরণ পদ্ধতির সংজ্ঞাটা ডেফিনেশনটা দেওয়া আছে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতে প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়, যেমন উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার আইসিবিএন কর্তৃক এবং প্রাণীদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার। এখানে দেখো আইসিবিএন এবং আইসিজেডএন এর ফুল মিনিং আসে কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে পারে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তক আকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দের হওয়ার কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী, কোন দেশের? সুইডেনের বিজ্ঞানী, নাম কি? ক্যারোলাস লিনিয়াস। ওনাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। স্পিসিস প্লান্টারাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি প্রথম ওই গ্রন্থের জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন। এই উদ্ভাবন অনুযায়ী প্রতিটি জীবের 1 নাম্বার রিটেনের জন্য এগুলো পড়তে হবে। নামকরণ ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। যেমন তরুণ বিজ্ঞানী প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে জাকিরানা ঢাকা। তো দেখো ওনার নাম জাকির, আর কোথায় পাওয়া যায়? ঢাকায়। তো দুইটা নাম মিলে উনি জাকিরানা ঢাকা নাম দিয়েছে ব্যাঙ প্রজাতিটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকির হোসেনের প্রতি সম্মান দেখিয়ে। তো দেখো কার উপর জাকির, কার নাম ছিল? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকির, তার উপর সম্মান দেখিয়ে এই গণের নাম জাকিরানা রাখা হয়েছে। বৈজ্ঞানিক নামের বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকবে। প্রথমটা হচ্ছে গণের নাম, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতির নাম। যেমন দেখো লাবিওরহিতা, তো এটি রুই মাছ। লাবিওরহিতা রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে লাবিও হচ্ছে গণ আর রোহিত হচ্ছে প্রজাতির নাম। সি, জীববিজ্ঞানের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়, কারণ একই নাম দুইটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম শব্দটা শুধু বড় অক্ষর হবে, বাদবাকি সবগুলো কি হতে হবে? ছোট হাতের অক্ষর হতে হবে। এবং দ্বিতীয় অংশটির নাম ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন পেঁয়াজ, আলিয়াম সেপা, সিংহ, প্যান্থেরা লিও। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। কোন অক্ষরে? ইটালিক অক্ষরে। যেমন ধান, অরাইজা সেটিভা, কাতল মাছ, কাতলা কাতলা। হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা করে দাগ দিতে হবে, যেমন অরাইজা সেটিভা এবং কাতলা কাতলা। যদি তোমাদের কখনো খাতায় বৈজ্ঞানিক নাম লিখতে বলে, তখন তোমরা এভাবে লিখবে, যেমন ধানের নাম কি? অরাইজা সেটিভা, সেটিভা। তো লেখার পরে নিচে দাগ দিতে হবে অবশ্যই। তারপরে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন হোমোস্যাপিয়েন্স কত সালে? 1758 সালে নাম দেওয়া হয়। অরেঞ্জ সেটিভা 1753 সালে। এখানে এল লিনিয়াসের নামে সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এটুকু অনেক সময় লেখা হয় না। তারপর নিচে কয়েকটি বৈজ্ঞানিক নাম দেওয়া আছে কয়েকটি প্রাণীর। তো সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নাম: ধান, অরাইজা সেটিভা। পাট, কর্কোরাস ক্যাপসুলারিস। আম, ম্যাগনিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আটোকর্পাস হেটেরোফাইলাস। শাপলা, নিমফিয়া মৌসালি। তারপরে জবা, হিবিস্কাস রোসা সিনেসিস। তারপরে কি? কলেরা জীবাণু, ভাইব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আরশোলা, পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি, অ্যাপেক্স ইন্ডিকা। ইলিশ, টিনুলোসা ইলিশা। তারপর কি? কোনো ব্যাং, এখানে কি আছে? দুত্তা ফ্রিনাস মেলানোস্টিকটাস। তো দেখো নামটা উচ্চারণ কতটা কঠিন। তোমাদের সবগুলো মুখস্থ করা লাগবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, শুধু ওই কটা মুখস্থ করলেই হবে। তোমাদের এটা তোমাদের শিক্ষকরা বলে দিবে। রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা, টাইগ্রিস, মানুষ, হোমোসেপিয়েন্স। তো দোয়েল আছে, দোয়েল আমাদের জাতীয় পাখি, সো তোমাদের এটা মনে রাখা উচিত। কপসিকাস,
সাউলারিস। তারপরে আমাদের 14 পৃষ্ঠা 15 পৃষ্ঠা, মনে করো তুমি যদি কোনো একটা এলাকা প্রজাতি আবিষ্কার করেছো, তুমি এটিকে কি নাম দেবে, তোমার নামকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তো এটা তোমরা যারা এই যে এ থেকে এস পর্যন্ত গুলো ভালোভাবে পড়েছো, তারা এটার উত্তর খুব সহজেই দিতে পারবে। তো এবার আমরা বহু নির্বাচনী প্রশ্ন চলে যাই। জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তো দেখো একদম এই অধ্যায়ের প্রথমেই এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোথায় কী নিয়ে আলোচনা করা হয়। তো দেখো কীট পতঙ্গ, এখানে অঙ্গসংস্থান আছে, শ্রেণী বিন্যাস আছে, শারীরবিদ্যা আছে, হিস্টোলজি আছে, ভ্রূণ আছে, জেনেটিক্স আছে, বিবর্তনবিদ্যা আছে, বাস্তুবিদ্যা আছে। এবার দেখো এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল। তারপর জীবাশ্ম, পরজীবী বিদ্যা, মৎস্য, কীটপতঙ্গকে কী দ্বারা প্রকাশ করা হয়? অ্যান্টোমোলজি। তো তাহলে আমাদের উত্তর কী হবে? অ্যান্টোমোলজি। তো উত্তর কী হবে? অ্যান্টোমোলজি। দেখো এন্ডোক্রাইনোলজি মানে কি? এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা, হরমোন নিয়ে কাজ করা হয়। এইচ ইকোলজি, এটা তো তোমরা জানো। মাইক্রোবায়োলজি, অর্থাৎ খুব ছোট কোনো কিছু নিয়ে কাজ করা হয়, খুব আণুবীক্ষণিক জীব নিয়ে। তারপরে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? জীবের উপাদান সম্পর্কে জানা, জীবের এককে নামকরণ করতে পারা, বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। এটা সবগুলো উত্তর হবে। তারপরে দেখো চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? তো তোমরা যারা এইখানে গুলো দেখেছো, এই যে দেখো এই চিত্রটা কি? এটা একটা ব্যাকটেরিয়ার চিত্র। কিসের চিত্র? ব্যাকটেরিয়ার চিত্র। ওর কোন রাজ্যের? ও হচ্ছে মনেরা রাজ্যের। তাহলে এটার উত্তর কি হবে? এটা হবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তারপরে জীবনের প্রদর্শিত উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে এরা চলতে সক্ষম, এরা কি খাদ্য তৈরি করতে অক্ষম, তাদের নিউক্লিয়াস সুগঠিত কিনা? ওদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে 3 নম্বরটা হবে না। এরা চলনে সক্ষম, এরা খাদ্য তৈরিতে অক্ষম, অর্থাৎ খাদ্য তৈরি করতে পারে না। তাহলে প্রথম দুইটা সঠিক। তাহলে আমাদের উত্তর কি হবে? ক নাম্বার 1 ও 2। তারপরে শ্রেণীবিন্যাসের একক কি? তো শ্রেণীবিন্যাসের একক তো আমরা জানি, আমরা ওখান থেকে পড়ে নিয়েছি। তারপরে বংশগতিবিদ্যার বিদ্যাকে জীববিজ্ঞানে ভৌত শাখা বলা হয় কেন? তো এটা হচ্ছে যে প্রথম দিকে ভৌত শাখা আর ফলিত শাখা ওইখান থেকে দিয়ে দিবা। তারপরে দেখো চিত্র 2 নং, উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে তুমি কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবে? তো এটার উত্তর হচ্ছে এই যে এই পয়েন্টটুকু, এই যে এক থেকে এ থেকে এই যে জি এইচ পর্যন্ত, এই এতটুকুর উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এবার ঘ, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত? তো দেখো এখানে চিত্র 2 এবং চিত্র 1, চিত্র 1 কি আমাদের মাশরুম। মাশরুম কোন প্রজাতির? মাশরুম কোথায়? মাশরুম হচ্ছে ফানজাই প্রজাতির। আর এখানে একটা উদ্ভিদের ছবি আছে, ওটা হচ্ছে প্লান্টি। তাহলে কে বেশি উন্নত? প্লান্টি আমাদের বেশি উন্নত। কারণ কি? কারণটা এখানে এই দুটো যদি তোমরা পড়ো, তাহলে তোমরা নিজেরাই কারণটা দিতে পারবা। তো তোমরা সুন্দর করে পড়ে উত্তরটা করে নিবা। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের কাজ মোটামুটি শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।